আজকে আমরা পড়ব ক্লাস 9 এর পদার্থের গঠন ধর্ম অধ্যায়ের শেষ যে টপিক স্থিতিস্থাপকতা সেই সম্পর্কে। তো এই অংশটাই আমাদের কি কি পড়তে হবে, স্থিতিস্থাপকতা কি জিনিস, স্থিতিস্থাপক সীমা, বিকৃতি, পীড়ন, হুকের সূত্র, স্থিতিস্থাপক গুণাঙ্ক, প্রধানত ইয়ং গুণাঙ্কটা আমরা পড়ব। তো স্থিতিস্থাপকতা কি? যখন কোনো একটা বস্তুকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি বা কোনো দ্বন্দ্ব প্রয়োগ করি তখন তার আকার আকৃতির পরিবর্তন ঘটে। তো এবার ঘটনা যেটা, আমরা যদি সেই বাহ্যিক বল বা দ্বন্দ্বকে অপসারণ করি তাহলে দেখা যায় বস্তুটা আগের অবস্থায় যে ধর্মের জন্য ফিরে আসতে পারছে। আগের অবস্থায় মানে তার প্রাথমিক আকার আকৃতি, যখন আমরা বল প্রয়োগ করিনি বা দ্বন্দ্ব প্রয়োগ করিনি তখন তার যে আকার আকৃতি ছিল সেই অবস্থায় ফিরে আসতে পারে যে ধর্মের জন্য। এখানে আমরা যে বাইরে থেকে বল প্রয়োগ করছি বা দ্বন্দ্ব প্রয়োগ করছি তার বিরুদ্ধে একটা আভ্যন্তরীণ বল সৃষ্টি হচ্ছে বা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটাই বস্তুটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করছে। তো আমরা প্রথমে পড়ে নিই স্থিতিস্থাপকতা কাকে বলে। যেমন উদাহরণ দিতে পারি, কোনো একটা স্প্রিং বা গার্ডারকে যদি আমরা টানি সেটা প্রসারিত হয় বা চাপ প্রয়োগ করলে স্প্রিংয়ের ক্ষেত্রে সংকুচিতও হতে পারে, এবং স্প্রিংয়ের বল ধ্রুবক একটা বিষয় আমাদের এখানে দেখতে হবে। তো সংকুচিত টানলাম, টেনে দেখলাম ইলংগেটেড হলো, প্রসারিত হলো গার্ডারটা, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে আসে। অবশ্যই সেই যে বলটা প্রয়োগ করছি সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে, সেটাই হলো স্থিতিস্থাপক সীমা, না হলে বস্তুটা স্থিতিস্থাপকতা ধর্ম দেখাবে না। তো প্রথমে আমরা পড়ে নেব স্থিতিস্থাপকতা কাকে বলে। তো ডেফিনেশনটা আসি, কোনো বস্তুর উপর বাহ্যিক প্রতিমিত বল বা দণ্ড প্রযুক্ত হলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে। বাহ্যিক বল বা দ্বন্দ্ব অপসারণ করলে যে ধর্মের জন্য, যে বিশেষ ধর্মের জন্য বস্তুটি তার আগের অবস্থায় বা আগের আকার আকৃতিতে ফিরে আসতে পারে সেই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে কোনো বস্তুর ওপর যখন আমরা বাইরে থেকে একটা বল প্রয়োগ করব বা কোনো দ্বন্দ্ব প্রয়োগ করব তখন বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে, এবং বাহ্যিক বল বা দ্বন্দ্বকে যখন অপসারণ করি তখন যে ধর্মের জন্য বস্তুটা তার আগের অবস্থায় ফিরে আসতে পারে সেই বিশেষ ধর্মকেই আমরা বলছি স্থিতিস্থাপকতা। তো যখন আমরা বাইরে থেকে
কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি তার ভিতরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। তখন বস্তুর মধ্যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, কারণ বাহ্যিক বল প্রয়োগে বস্তুর সাম্যাবস্থা বিঘ্নিত হয়। তো কি হচ্ছে, যখন আমরা একটা বস্তুকে বল প্রয়োগ করে যখন প্রসারিত করব তখন আন্তরাণবিক ব্যবধানটা বেড়ে যায়, ফলে তার অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের প্রভাবে, তাহলে যখন আমরা এদিকে বল প্রয়োগ করছি প্রসারিত করছি, অণুগুলোর দূরত্ব বেড়ে যাবে প্রসারিত করলে, তাদের মধ্যে অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, তারা আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, তার ফলে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। আবার কোনো একটা বস্তুকে যখন আমরা সংকুচিত করব, সংকুচিত করলে অণুগুলো কাছাকাছি চলে আসে, ফলে তারা আগের অবস্থায় বা সাম্যাবস্থা মানে যখন আমরা বল প্রয়োগ করছি না সেই অবস্থায় তারা যে অবস্থানে থাকছে বস্তুর অণুগুলো, আন্তরাণবিক ব্যবধানটা যখন কমছে, যখন সংকোচন করছি, তাহলে তখন সেই ক্ষেত্রে অণুগুলো বিকর্ষণ করছে পরস্পরকে আগের অবস্থায় ফিরে আসার জন্য। তাহলে প্রসারিত করলে তাহলে কি করবে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হবে। বিকর্ষণ যখন আমরা সংকুচিত করব তখন বিকর্ষণ বলের সৃষ্টি হবে, অর্থাৎ প্রযুক্ত বলের বিপরীতে একটা বল সৃষ্টি হয়। তাহলে এটা আমরা লিখে ফেলি এবার। বিঘ্নিত হয় যখন বাহ্যিক বল প্রয়োগে প্রসারণ ঘটে, তখন আন্তরাণবিক ব্যবধান বৃদ্ধি পায় বা বৃদ্ধি হয়, ফলে অণুগুলি তাদের সাম্যাবস্থাকে ধরে রাখার জন্য পারস্পরিক আকর্ষণ বল বা যেটাই এখানে আভ্যন্তরীণ বল সৃষ্টি করে। তাহলে এটা যখন প্রসারণের ক্ষেত্রে, তাহলে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান বৃদ্ধি পাচ্ছে, ফলে অণুগুলো আকর্ষণ করে চাইছে আগের অবস্থায় চলে আসতে, ফলে তারা একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে বা আভ্যন্তরীণ বল সৃষ্টি করছে। আবার বল প্রয়োগে সংকোচন ঘটানো হলে আন্তরাণবিক লেখা আছে ঠিকঠাক,
আন্তরাণবিক ব্যবধান কমে যায় এবং এক্ষেত্রে অণুগুলির মধ্যে বিকর্ষণ বল সৃষ্টি হয়, যেটাই হচ্ছে আভ্যন্তরীণ বল বা যেটা প্রতিক্রিয়া বল স্বরূপ তারা পরস্পরকে বিকর্ষণ করতে থাকে। এইভাবে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাবে তারা নিজেদের সাম্যাবস্থা বা অপ্রসারিত বা অসংকুচিত স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে চায় এবং এই ধর্মটা যে ধর্মের জন্য এই অণুগুলোর মধ্যে যে বলটা সৃষ্টি হচ্ছে বা বিকর্ষণ বল সৃষ্টি হলো, আকর্ষণ বা বিকর্ষণ, প্রসারিত হলে আকর্ষণ, সংকুচিত হলে বিকর্ষণ, সেই ধর্মকেই আমরা বলছি স্থিতিস্থাপকতা। বলো ঠিক করে তোমরা লিখে নেবে। এরপর চলে আসি কোন একটা বস্তুকে বাহ্যিক বল যখন আমরা প্রয়োগ করছি তখন তার আকার আকৃতির যে পরিবর্তন ঘটছে, প্রসারণ বা সংকোচন যাই করি না কেন, সেটাকে বলছি বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগে বস্তুর আকার আকৃতির পরিবর্তন হওয়াকে বলা হয় বিকৃতি বা স্ট্রেন। বিকৃতি বা হচ্ছে স্ট্রেন। তো বিকৃতি যেই হবে তার ভিতরে আভ্যন্তরীণ বল সৃষ্টি হবে। বাহ্যিক বল বা দ্বন্দ্ব অপসারণ করলে প্রতিক্রিয়া যে প্রতিক্রিয়া বলের প্রভাবে বস্তুটি প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত সেই আভ্যন্তরীণ বলকেই প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত সেই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন বা স্ট্রেস। তাহলে যখন একটা বস্তুকে আমরা আকার আকৃতির পরিবর্তন করলাম এবং তারপর ভিতরে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হলো এবং যেটা প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত হচ্ছে, লম্বভাবে প্রযুক্ত হয়ে বস্তুটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনছে, সেটাকেই বলছি আমরা পীড়ন। তাহলে আগে কি ঘটছে, কোন একটা বস্তুকে আমরা বাইরে থেকে যখন বল প্রয়োগ করলাম তার আকার আকৃতির পরিবর্তন হলো, এটাকে বললাম বিকৃতি।
বিকৃতি হচ্ছে বলেই কিন্তু পীড়ন সৃষ্টি হচ্ছে। এই কারণে তাহলে সুতরাং আগে ঘটে বিকৃতি, তারপরে ঘটে পীড়ন। তাহলে বিকৃতির কারণেই কিন্তু পীড়ন হচ্ছে। এই কারণে বিকৃতিকে বলা হয় অধিকতর মৌলিক। যেহেতু বিকৃতি ঘটার ফলে পীড়ন সৃষ্টি হয়, তাই বিকৃতি হলো মৌলিক। মৌলিক ধর্ম কোনটি বিকৃতি আর পীড়নের মধ্যে কোনটি মৌলিক? কারণ বিকৃতি আগে ঘটছে, তারপরে পীড়ন সৃষ্টি হচ্ছে। তাহলে বিকৃতির উপর নির্ভর করবে পীড়ন। এই কারণে পীড়নটা হচ্ছে বিকৃতির উপর নির্ভর করে। এই কারণে আমরা বলি বিকৃতি হলো অধিকতর মৌলিক বা মৌলিক ধর্ম পদার্থের। এবার চলে আসি, আমরা যে বলটা প্রয়োগ করছি, ধর একটা রবারকে যদি বা গার্ডারকে টানি, খুব জোরে টানি তাহলে সেটা ছিঁড়ে যাবে, বা কোনো স্প্রিংকে যদি জোরে টানি প্রসারিত করি তাহলে সেটা স্ট্রেট হয়ে যাবে, আগে স্প্রিং এর আকারে কিন্তু ফিরতে পারবে না। তার মানে আমরা যে বাইরে থেকে বলটা প্রয়োগ করব বা দ্বন্দ্ব প্রয়োগ করব, সেই প্রযুক্ত বল বা দ্বন্দ্বের একটি নির্দিষ্ট সীমা আছে। সেই সীমার মধ্যে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম দেখাবে এবং বল অপসারণ করলে বস্তুটি আগের অবস্থায় ফিরে আসতে পারবে। কিন্তু সেই সীমার বাইরে গিয়ে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর যে বিকৃতি হবে সেটা হবে স্থায়ী, অর্থাৎ বস্তুর প্লাস্টিক ধর্ম চলে আসবে। ইলাস্টিক ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম, আগের অবস্থায় ফিরে আসতে পারে, আর প্লাস্টিক যাদের ধর্ম তার আগের অবস্থায় ফিরে আসতে পারে না। ঠিক আছে, তাহলে সেই সীমাকেই আমরা বলছি স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। আমাদের তাহলে স্থিতিস্থাপকতা ধর্ম দেখাবে কখন? উইদিন দ্য ইলাস্টিক লিমিট। এটা কোন একটা বস্তু ইলাস্টিসিটি প্রপার্টি প্রদর্শন করে। তাহলে আমরা এরপর করব স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে আমাদের? হ্যাঁ, লিখব কি? প্রযুক্ত বলের যে নির্দিষ্ট সীমা পর্যন্ত কোন বস্তু স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন করে সেটি হলো, মানে প্রযুক্ত বলের সেই সীমাকেই, সেটি হলো স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ কোন বস্তুর উপর স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করলে কোন বস্তুর উপর স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করলে বস্তুটি
বল অপসারণের পর বস্তুটি বল অপসারণের পর প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু প্রযুক্ত বল সীমাকে অতিক্রম করলে, প্রযুক্ত বল যদি সীমাকে অতিক্রম করে সেক্ষেত্রে বস্তুর স্থায়ী বিকৃতি ঘটবে, অর্থাৎ সে আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তাহলে আমরা যখন প্রযুক্ত বলের মানটা এমন হবে যে সেটা স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম যদি করে, সেই ক্ষেত্রে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি আর তার প্রাথমিক অবস্থায় কখনোই ফিরে আসতে পারবে না। তার মধ্যে যে বিকৃতি ঘটবে সেটাকেই বলছি আমরা স্থায়ী বিকৃতি। এবং আমরা যদি স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাই সেক্ষেত্রে বাহ্যিক বল যদি ক্রমাগত বৃদ্ধি করতে থাকি, স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম করি, সেই ক্ষেত্রে যে পীড়ন তাকে বলে অসহ পীড়ন। অসহ পীড়ন, যেমন একটা তারকে যদি আমরা টানতে থাকি আস্তে আস্তে, স্থিতিস্থাপক সীমার পরে গেলেও তার মধ্যে কিছুটা সে পীড়ন দেখাবে সামান্য, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি বাড়ার সাথে সাথে পীড়ন বৃদ্ধি পায় এবং সীমাকে অতিক্রম করে গেলে তার মধ্যে সামান্য হলেও ফিরে আসার প্রবণতা থাকে। এবং প্রযুক্ত বলটা যদি আস্তে আস্তে সীমাকে অতিক্রম করে বাড়তে থাকে, একটা সময় গিয়ে প্রযুক্ত বলটা এমন হয় যে সেক্ষেত্রে পীড়নটাকে বলা হয় অসহ পীড়ন এবং বস্তুর সেটা ভঙ্গুর অবস্থা। বা যেমন তারকে যদি কোনো একটা রবারকে যদি টানি বেশি, কাটারকে আস্তে টানতে 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 গিয়ে সেটা ছিঁড়ে যাবে এক সময়, কিংবা কোনো স্প্রিংকেও যদি জোরে বল প্রয়োগ করি একটা সময়কে স্প্রিংটাও ছিঁড়ে যাবে, সেটা হচ্ছে অসহ পীড়ন। মানে সেক্ষেত্রে সে তার নিজের অবস্থাকে ধরে রাখতে সমর্থ হচ্ছে না এবং বস্তুর অবস্থা হচ্ছে ভঙ্গুর অবস্থা বা ভেঙে যাবে বস্তুটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। তাহলে কি কি শিখলাম? স্থিতিস্থাপকতা এমন একটা ধর্ম যে ধর্মের জন্য বস্তু তার নিজের অবস্থায় ফিরে আসতে পারে বল অপসারণ করলে। ছোট করে বলছি, সীমা হচ্ছে প্রযুক্ত বল যেমন তেমন প্রয়োগ করলেই হবে না, একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি প্রয়োগ করি তাহলেই ফিরে আসতে পারে, যদি বাইরে গিয়ে করি তাহলে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, তার মধ্যে স্থায়ী বিকৃতি সৃষ্টি হবে। আর বস্তুর যে আকার আকৃতির আমরা পরিবর্তন ঘটাচ্ছি বাহ্যিক বল প্রয়োগ করে সেটাকে বলছি পীড়ন, বিকৃতি। যখন বলটা আমরা অপসারণ করছি বা বল প্রয়োগ করছি ওর ভিতরে একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে। প্রসারণের ক্ষেত্রে অণুগুলির পারস্পরিক আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য এবং সংকোচনের ক্ষেত্রে পারস্পরিক বিকর্ষণ বলের জন্য, যাতে সে তার সাম্যাবস্থায় ফিরে আসতে পারে। এবং যে বলটা প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়া করে যখন বলটা প্রসারণ করি তখন সে সেই বলের প্রভাবে তার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে, এবং যে বলটা একক ক্ষেত্রফলে ক্রিয়া করে তাকেই আমরা বলছি পীড়ন। ঠিক আছে, এটা করলাম। তো এরপর চলে আসি, তো আমরা যখন একটা বস্তুর ওপর বল প্রয়োগ করব, বলটাকে আমরা প্রধানত দুটো ভাগে প্রয়োগ করে থাকি, একটা বলে লম্ব বল, একটা স্পর্শক বল। একটা বস্তুর উপর যখন আমরা, একটা বস্তু আছে, বস্তুর উপর আমরা বল প্রয়োগ করেছি এফ বল, তাহলে এফ এর এইদিকে একটা উপাংশ এফ এক্স, এদিকে একটা উপাংশ এফ ওয়াই। তাহলে দেখো, এই যদি বস্তুর তল হয় সারফেস,
এটাকে যদি আমরা তল বা সারফেস বলি, তলের সাথে এফএক্সটা কেমন সমান্তরাল, আর এফওয়াইটা হচ্ছে লম্ব। তাহলে এফএক্সটা কিভাবে কাজ করছে, এই বস্তুর তলের এই বরাবর, আর এফওয়াইটা কিভাবে কাজ করছে, তলের সাথে নিচের দিকে। তাহলে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, মানে লম্ব। তাহলে এফওয়াইটা কাজ করছে তলের সাথে লম্বভাবে, এফএক্সটা কাজ করছে স্পর্শকভাবে বা সমান্তরালভাবে। সেই জন্য দুটো বল আমরা পাচ্ছি। তাহলে এফএক্স কে এখানে বলবো স্পর্শকীয় বল, স্পর্শকীয় বল তলের সমান্তরালভাবে প্রযুক্ত হয়। আর এফওয়াই হচ্ছে লম্ব বল, কিভাবে কাজ করে, তলের সাথে লম্বভাবে প্রযুক্ত হয়। তাহলে লম্ব বল আর স্পর্শক বল দুই রকম আমরা পেলাম। তাহলে লম্ব বলের ক্ষেত্রে কি কি বিকৃতি ঘটবে আর স্পর্শক বলের ক্ষেত্রে কি কি বিকৃতি ঘটবে বা সেটা আমরা দেখে নেব। তো ধরো আমাদের বিকৃতি মানে আকার আকৃতির পরিবর্তন আমরা শিখেছি। এবার বিকৃতির পরিমাপ কিভাবে আমরা করব, দু রকম বল কাজ করছে, লম্ব বল আর স্পর্শকীয় বল। ধরো আমাদের প্রধান যেটা আছে বিকৃতির পরিমাপ, মানে ধরো আমরা কি কি পরিবর্তন বিকৃতি পড়বো, এখানে দৈর্ঘ্য, তার আয়তন, আর হচ্ছে আকার আকৃতি, যেটাকে কৃন্তন বলা হয়। তিন রকম বিকৃতি পড়বো। প্রধানত আমাদের একটাই পড়বো, দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের বিকৃতির ক্ষেত্রে যে বিকৃতি, যে কোনো বিকৃতির ক্ষেত্রে যে ভ্যারিয়েবল বা চলরাশির পরিবর্তন ঘটাচ্ছে, যদি দৈর্ঘ্যের পরিবর্তন হয় দৈর্ঘ্য, আয়তন হলে আয়তন, এই দুটোই আমরা প্রধানত দেখি। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনের ক্ষেত্রে যে ভৌত রাশির পরিবর্তন করছি তার প্রসারণ বা সংকোচন কতটা, তাকে তার প্রকৃত মান দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে পরিমাপ করব কিভাবে, ভৌত রাশির পরিবর্তন বাই প্রকৃত মান। যেমন ধরো দৈর্ঘ্য বরাবর যদি বিকৃতি ঘটে তাকে বলে অনুদৈর্ঘ্য বিকৃতি। ধরো কোনো একটা তার আছে, একটা তারকে আমরা এটাই ধরো তার, আমরা পেনটা এখানে ফিক্সড করেছি, এখানে একটা ওজন ঝুলিয়ে দিলাম, বাটখারা 5 কেজি বা 10 কেজি ঝুলিয়ে দিলাম। তাহলে এর জন্য একটু প্রসারিত হবে। তাহলে এখানে কত, এখানে কোনো এফ নেই, কোনো বল প্রয়োগ হয়নি, একটা শূন্য। এবার এখানে যখন আমরা বল প্রয়োগ করব, এই তার প্রাথমিক অবস্থান থেকে একটু নিচে নেমে যাবে। এখানে একটা এফ বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করেছি, কোনো একটা ধরো 5 কেজি বা 10 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছি, তাহলে জিনিসটা কি হবে, একটু প্রসারিত হবে। তো এই যে প্রসারণটা হলো, তাহলে এটাই হচ্ছে ডেল্টা এক্স পরিবর্তন। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রকৃত দৈর্ঘ্যকে আমরা এল লিখবো আর পরিবর্তনকে স্মল এল লিখবো। তার ক্ষেত্রে ডেল্টা এক্সটা কত, দৈর্ঘ্য বৃদ্ধি কতখানি হয়েছে, স্মল এল পরিমাণ। এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি তাহলে কত হবে, বিকৃতির সূত্র কি, পরিবর্তন বাই প্রকৃত মান। প্রকৃত মানে যখন বল প্রয়োগ করিনি সেই মানটা হলো এল, তাহলে নিচে হবে এল। আর কতটা বেড়েছে দৈর্ঘ্য, স্মল এল। তাহলে এটা হচ্ছে একক বিন্দু। এর কোনো একক থাকবে না। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রকৃত দৈর্ঘ্য, এই দুটোর অনুপাত করলে আমরা পেয়ে গেলাম অনুদৈর্ঘ্য বিকৃতির মান। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি সমান কি পেলাম,
দৈর্ঘ্য বৃদ্ধি মানে দৈর্ঘ্য পরিবর্তন বাই প্রকৃত দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। আবার একটা বিকৃতি হয়, তাহলে এখানে যে বলটা কাজ করছে সেটা আছে লম্ব বল, এক্ষেত্রে বলটা পড়ে আসছে। আর একটা বিকৃতি দেখবো আমরা, তাহলে ছবিটাকে ঠিক করে করে নিতে হবে। আর একটা বিকৃতি দেখবো আয়তন বিকৃতি। তো ধরো কোনো একটা গোলক আছে, ফুটবলের ব্লাডার আছে, তাকে আমরা হাওয়া ভরছি। প্রথমে এর আয়তন ছিল ভি, হাওয়া ভরলে কি একটু বড় হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে কিছুটা, তার আকারটা, আকৃতি পাল্টাচ্ছে না, আকারটা পাল্টে যাচ্ছে, আয়তন পাল্টে যাচ্ছে। তো কেন বাড়ছে? কারণ এখানে যে যখন আমরা হাওয়া ভরেছি, চাপ বৃদ্ধি করেছি, হাওয়া ভরছি ভেতরে, ফলে অণুগুলোর দেওয়ালে গিয়ে ধাক্কা লাগছে, ফলে এখানে চাপ সৃষ্টি হচ্ছে। সেই চাপের প্রভাবে এর আয়তন এই যে যতটা বেড়েছে চিহ্নিত করছে, এই চিহ্নিত অংশটা হচ্ছে প্রসারণ বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে আমরা বললাম স্মল ভি। তাহলে প্রথমে আয়তন ছিল ক্যাপিটাল ভি, ওটাকে আমরা ফুলিয়েছি বাইরে থেকে হাওয়া ভরে। বেলুন যদি মনে করি বা গোল কোনো বল মনে করি, তার আয়তন কতটা বেড়েছে স্মল ভি, তাহলে আয়তন বিকৃতি তাহলে কত হবে? আয়তন বিকৃতি হবে, তাহলে আয়তন বৃদ্ধি আয়তন প্রসারণ বা আয়তন পরিবর্তন বাই প্রকৃত আয়তন। আয়তন পরিবর্তন কত হয়েছে? স্মল ভি, প্রকৃত আয়তন কত ছিল? ক্যাপিটাল। তাহলে এই হচ্ছে আয়তন বিকৃতি। ঠিক আছে, তো এবার এই বিকৃতিগুলোর ক্ষেত্রে বিকৃতি ঘটলেই পীড়ন ঘটবে। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি যেমন ঘটেছে, তাহলে তার জন্য একটা অনুদৈর্ঘ্য পীড়ন থাকবে। আয়তন বিকৃতি যেমন ঘটেছে সেরকম আয়তন পীড়ন থাকবে। তাহলে পীড়নগুলো এবার আমরা দেখি। পীড়ন মানে শিখেছি আমরা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল। তো দেখো আমি চলে আসছি অনুদৈর্ঘ্য পীড়ন। তো আমরা যখন একটা তারকে বল প্রয়োগ করছি নিচের দিকে, তাহলে এই যে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, তারের একটা তারের ক্ষেত্রফল কেমন হবে? বৃত্ত হবে। তাহলে বলটা কিন্তু এর সঙ্গে লম্বভাবেই কাজ করছে। তাহলে এখানে আমরা একটা ওজন ঝুলিয়ে দিলাম, একটা এম ভরের বস্তুকে ঝুলিয়েছি, তাহলে তার কত বল কাজ করবে? এমজি। তাহলে এখানে এই যদি এম ভর বলি, তাহলে এর উপর বল কাজ করছে কত? এমজি। ঠিক আছে, আর এই ক্ষেত্রফলটাকে যদি এ বলি, তাহলে এখানে আমাদের পীড়ন মান, তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন তাহলে কত হলো? বল বাই ক্ষেত্রফল। প্রতিক্রিয়া বলটাকে আমরা এদিকে বল প্রয়োগ করেছি, মানে প্রতিক্রিয়া বলটা এদিকে থাকবে, উল্টো দিকে, ভেতরের দিকে। তাহলে সেই প্রতিক্রিয়া বল যতটা, দেখো ক্রিয়া প্রতিক্রিয়া কি সমান বিপরীতমুখী। তাহলে আমরা এখানে যদি 5 নিউটন বল প্রয়োগ করি, তাহলে প্রতিক্রিয়া বলটাও 5 নিউটনই হবে। তাহলে 5 নিউটন বল, তাহলে বলটা, তাহলে এখানে কত বল প্রয়োগ করতে? বল হলে কত ক্ষেত্রফলে, তাহলে এখানে কিন্তু যে বলটা কাজ করছে এটা অবশ্যই লম্ব বল, কারণ এই বলটা এই যে ক্ষেত্রফল তার সাথে লম্বভাবে কাজ করছে নিচের দিকে। স্পর্শক হলে এরকম হতো, মানে এই যদি বলি, এই যদি হয়, ধরো এটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, তাহলে বলটা কিভাবে কাজ করছে? এই বরাবর, তাহলে কি তলের সাথে লম্বভাবে, এই তলটা এরকম আছে আর বলটা কাজ করছে এদিকে, তাহলে লম্ব বল। তাহলে এখানে বলটা হচ্ছে আমাদের লম্ব বল।
তাহলে আমাদের কত চলে এলো পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, তাহলে F সমান mg বাই a। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে mg বাই a। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হলো স্মল l বাই ক্যাপিটাল L, মানে দৈর্ঘ্য পরিবর্তন বা বৃদ্ধি বাই প্রকৃত দৈর্ঘ্য। আর অনুদৈর্ঘ্য পীড়ন কি পেলাম, F বাই a বাই mg বাই a। এটা যেহেতু mg, m ভরের একটা ব্লককে ঝুলিয়ে দিয়েছি, তাহলে m ভরের ব্লক যদি হয় তার উপর কত অভিকর্ষ বল কাজ করবে, mg। তাহলে mg টাই হচ্ছে এখানে F। আচ্ছা, আয়তন পীড়ন, আয়তন পীড়ন মানে এখানে যে আমরা ভেতরে হাওয়া ভরছি তার ফলে যে চাপ বৃদ্ধি পাচ্ছে, চাপ মানেও কিন্তু বলবাহী ক্ষেত্রফল। আয়তন পীড়ন মানে এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি মাপক কার ক্ষেত্রে, সরু তারের ক্ষেত্রে, মানে কঠিন বস্তু। আয়তন বিকৃতি মাপক আর গ্যাস, তরল, এদের ক্ষেত্রে। তাহলে গ্যাসের ক্ষেত্রে চাপ হয়, তরলের চাপ হয়, চাপ মানে বলবাহী ক্ষেত্রফল, এখানেই পড়েছো। তাহলে আয়তন পীড়ন মানে প্রযুক্ত বা চাপ কতটা বৃদ্ধি পেল, চাপের পরিবর্তন ঘটলেই তার আয়তন পরিবর্তন হবে, এটাকে আমরা স্মল p দিয়ে লিখবো। তাহলে এই গ্যাসের যে অণুগুলো আছে সেগুলো দেওয়ালের উপর বল প্রয়োগ করছে, এই দেওয়ালের পুরো ক্ষেত্রফলটা যদি a বলি তাহলে চাপ মানে হচ্ছে F বাই a। এই চাপটা কে প্রয়োগ করছে, গ্যাস অণুগুলো দেওয়ালে গিয়ে লম্বভাবে বল প্রয়োগ করছে, আঘাত করছে, সংঘাত ঘটাচ্ছে, এর ফলে গ্যাসের চাপ বৃদ্ধি পাচ্ছে। যত অণুর সংখ্যা বৃদ্ধি পাবে দেওয়ালে বেশি পরিমাণ তারা বল প্রয়োগ করবে, ফলে গ্যাসের চাপের মানটাও বৃদ্ধি পাবে। তাহলে এই হচ্ছে আমাদের আয়তন পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, এগুলো আমরা শিখে নিলাম। এরপর চলে আসি আমরা, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তু আয়তন পীড়ন বিকৃতিগুলো আমরা সবসময় স্থিতিস্থাপক সীমার মধ্যে নির্ণয় করব। তো এরপর যেটা আসবে সেটা হলো আমাদের পরে একটা সূত্র পড়ব, হুকের সূত্র। হুকের সূত্র বা হুকস ল, এটা কি বলছে, স্টেটমেন্টে এরকম, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক, মানে একটা বাড়লে তাই হবে, বিকৃতি যত বেশি হবে পীড়নটা চাইবে ওভারকাম করতে, প্রতিক্রিয়া বল প্রয়োগ হবে তত বেশি সে ফিরে আসতে চাইবে। অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে ওভারকাম করে, যদি স্থিতিস্থাপক সীমার বাইরে গিয়ে বল প্রয়োগ করি সেই ক্ষেত্রে কিন্তু পীড়নের ক্ষমতা নেই ওটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, স্থায়ী বিকৃতি ঘটে যাবে। আর বেশি পরিমাণ বল প্রয়োগ করলে অসহপীড়ন সৃষ্টি হয়ে বস্তুটা ভেঙে যাবে বা ভঙ্গুর অবস্থার সৃষ্টি হবে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে তাহলে পীড়ন সমানুপাতিক চিহ্ন, এটা বিকৃতি, এটাকে আমরা বলবো y সমানুপাতিক x, ক্যাপিটাল L, মানে x অক্ষ যদি আমরা গ্রাফ আঁকি, এদিকে x এদিকে y, মানে x অক্ষে পীড়ন, y অক্ষে বিকৃতি, একদম মূল বিন্দুগামী সরলরেখা, স্ট্রেট। কতক্ষণ স্ট্রেট থাকবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। এবার এই সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আসে, সেটা হলো e। e হচ্ছে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক।
এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা এই ধ্রুবকটাকেই আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক, ই কে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হবে। তাহলে দেখো আমরা যদি লিখি এখানে, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান চলে আসছে, ই সমান চলে আসছে y/x পীড়ন বাই বিকৃতি। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? সুতরাং স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা পদার্থের উপাদানের উপর নির্ভর করে। সাধারণত উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় পদার্থে, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক হ্রাস পায়। তাহলে এটি উপাদানের ধর্ম বা এটি উপাদানের উপর নির্ভর করে। উষ্ণতা বৃদ্ধিতে এটি হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধিতে এটি হ্রাস পায়। ঠিক আছে। তো এবার পীড়ন বাই বিকৃতি, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে আমরা বিকৃতি শিখেছি দুটো, তিনটে হয়, আমি দুটো শেখাচ্ছি। কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন বলে একটা জিনিস হয় স্পর্শকীয় বলের ক্ষেত্রে। এ দুটোই ক্ষেত্রে যে দুটো আমরা পড়েছি, আয়তন বিকৃতি, আয়তন গুণ আর অনুদৈর্ঘ্য বিকৃতি, দুটোই কিন্তু লম্ব বলের ক্ষেত্রে হয়। তো স্থিতিস্থাপক গুণাঙ্কের তিনটে ভাগ, ই কে আমরা তিনটে ভাগে ভাগ করব। প্রধানত দুটো, আমরা দুটো পড়ি। প্রথম হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এটাকে ক্যাপিটাল ওয়াই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ইয়ং গুণাঙ্ক মানে কি? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। আর একটা করব, এটাই তোমাদের সিলেবাসে আছে, প্রথমটা আয়তন বিকৃতি গুণাঙ্ক। এটাকে বি দিয়ে লেখা হয়। আয়তন বিকৃতি গুণাঙ্ককে বি দিয়ে লেখা হয় বাল্ক মডুলাস। এটা মানে হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। এটা তরল বা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কঠিন যেমন সরু তারের ক্ষেত্রে আমরা ইয়ং গুণাঙ্ক নির্ণয় করব। তো আমরা এর একটু সূত্রটা আসি। তো এরকম একটা তার আছে, একটু আগে এঁকেছিলাম যেটা, এই তার যার দৈর্ঘ্য এল,
প্রকৃত দৈর্ঘ্য এল আর তারের ব্যাসার্ধ বলে দিল আর, তাহলে ক্ষেত্রফলটা হবে পাই আর স্কয়ার, আর হলো ব্যাসার্ধ আর এ হলো ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে মানে এই জায়গাটা, তারের যেমন এই নিচটা যেমন বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এবার আমরা যখন এটাকে একটা বল প্রয়োগ করব, মানে এখানে একটা ডাব্লিউ বা ওয়েট ঝুলিয়ে দেবো, তার দৈর্ঘ্য কিছুটা বাড়বে। এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, তাহলে এদিকে কত বল কাজ করছে? এমজি, এমজি বল কাজ করছে। তার প্রসারণ হয়েছে, এইটুকুনি প্রসারণ হয়েছে, দৈর্ঘ্যের প্রসারণ। তাহলে প্রসারণটা হলো ডেল্টা এল সমান স্মল এল। তাহলে এখানে এই যে তারের প্রকৃত দৈর্ঘ্য ছিল স্মল এল, বৃদ্ধি হয়েছে, প্রকৃত দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, বৃদ্ধি হয়েছে স্মল এল। কত বল কাজ করছে? এফ সমান এমজি, আর ক্ষেত্রফলটা হলো এটা। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হলো স্মল এল বাই ক্যাপিটাল এল, অনুদৈর্ঘ্য পীড়ন হলো এমজি বাই এ মানে পাই আর স্কয়ার। বল বাই ক্ষেত্রফল। আর ইয়ং গুণাঙ্ক y হলো পীড়ন বাই বিকৃতি মানে mg বাই পাই আর স্কয়ার বাই l বাই l। তাহলে কত চলে এলো? mg ক্যাপিটাল L বাই পাই আর স্কয়ার স্মল l। তাহলে এই হচ্ছে ইয়ং গুণাঙ্কের সূত্র তোমাদের অঙ্কের ক্ষেত্রে। যদি ব্যাসার্ধ বলা থাকে তাহলে পাই আর স্কয়ার করে বার করতে হবে, আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে পাই আর স্কয়ারের জায়গায় মানটা বসিয়ে দিতে হবে। তো একটা আমরা গাণিতিক সমস্যার একটা সমাধান একটু দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা উদাহরণ হিসেবে আমি করাচ্ছি। বলছি একটি তারের বিকৃতি, ছবিটা তোমরা ঠিক করে করে নেবে, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। কোশ্চেন, একটি তারের বিকৃতি (0.1 এর 1% হলে 1% তারের প্রকৃত দৈর্ঘ্য 5 মিটার হলে বিকৃতি কত? হলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য প্রসারণ কত? কত হবে? এর সাথে দিয়েছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ মিলিমিটার হয়, 1 মিলিমিটার স্কয়ার হয়, ও প্রযুক্ত বল 10 কেজি ওয়েট হয়, তবে ইয়ং গুণাঙ্ক কত? আমাদের এটা করতে দিল অঙ্কটা,
ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। একটি তারের বিকৃতি 0.1 এর 1%, তাদের প্রকৃত দৈর্ঘ্য 5 মিটার হলে দৈর্ঘ্য প্রসারণ কত? এবং যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ মিলিমিটার হয়, মানে 1 মিলিমিটার স্কোয়ার হয়, তাহলে এবং প্রযুক্ত বল 10 কেজি ওয়েট হয়, তাহলে ইয়ং গুণাঙ্ক কত? তাহলে আমরা এখান থেকে সূত্র যা জানি, তাহলে বিকৃতি বলেছে, তারের বিকৃতি মানে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত বলেছে? 0.1 এর মানে গুণ 1% মানে 1 এর 100, তার মানে হলো 1 এর 1000 হলো। বিকৃতির কোনো একক থাকে না। আচ্ছা, তাহলে এটা সমান তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল। অতএব দৈর্ঘ্য বৃদ্ধি কোনটা? এখানে স্মল এলটা দৈর্ঘ্য বৃদ্ধি, অতএব দৈর্ঘ্য বৃদ্ধি সমান তাহলে কত? 1 এর 1000 ইনটু ক্যাপিটাল এল। স্মল এলটা বার করতে হবে। তাহলে ক্যাপিটাল এল দিয়েছে কত? 5 মিটার, প্রকৃত দৈর্ঘ্য দিয়েছে 5 মিটার, তাহলে 1 এর 1000 ইনটু 5 মিটার, তাহলে 0.005 মিটার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেলাম 0.005 মিটার। আচ্ছা, আর ইয়ং গুণাঙ্ক মানে কি আছে? পীড়ন তাহলে কত হবে? পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল। বল কত? 10 কেজি ওয়েট, মানে 10 ইনটু 9.8। কেজি ওয়েট থেকে নিউটনে করে নিতে হবে। যদি নিউটন থাকতো তাহলে 10 বসাতাম, কিন্তু এখানে বলেছে 10 কেজি ওয়েট, তাহলে 10 ইনটু এমজি। এমজি জিটা বসাতে হবে, জিটা হলো 9.8। কেজি ওয়েট থেকে নিউটনে করলে 9.8 দিয়ে গুণ করতে হয়। বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল দিচ্ছে 1 বর্গ মিলিমিটার, তাহলে 1 ইনটু 10 টু দি পাওয়ার -6। কারণ কি? 1 মিলিমিটার সমান 10 টু দি পাওয়ার -3 মিটার, আর 1 মিলিমিটার স্কয়ার সমান 10 টু দি পাওয়ার -6 বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলটাকে বর্গ মিটারে করে নিয়েছি। তাহলে পীড়নটা কত বের হলো? উপরটা কি নিউটন, নিচটা মিটার স্কয়ার। তাহলে হলো এটা হলো আমাদের 9.8 ইনটু 10 টু দি পাওয়ার, দেখো উপরে গেলে কত? প্লাস এর একটা দাও, তাহলে 7 হলো নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা হলো পীড়ন। তাহলে পীড়ন কত হলো? 9.8। অনুদৈর্ঘ্য পীড়নটা হলো 9.8 ইনটু 10 টু দি পাওয়ার 7 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, আর সিজিএস হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে ইয়ং গুণাঙ্ক কত হবে? সুতরাং অতএব ইয়ং গুণাঙ্ক সমান কি? পীড়ন বাই বিকৃতি। বিকৃতি এটা, পীড়ন এটা। তাহলে 9.8 10 টু দি পাওয়ার 7 বাই 1 এর 1000, তাহলে সমান কত চলে গেল? 9.8 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা হলো ইয়ং গুণাঙ্কের মান। তো দেখে নাও তোমরা অঙ্কটা। তাহলে ইয়ং গুণাঙ্ক পেলাম, পীড়ন পেলাম, বিকৃতি পেলাম। তো এইভাবে আমাদের ইয়ং গুণাঙ্ক সংক্রান্ত যে অঙ্কগুলো আমাদের আছে এইভাবে করতে হবে। ঠিক আছে, এরপর যেটা করব, এই হচ্ছে একটা অঙ্ক দেখিয়ে দিলাম। এর অঙ্ক তোমরা চেষ্টা করবে বাড়িতে। এরপর যেটা করব, তারের বল ধ্রুবক নিউটন বা স্প্রিং এর বল ধ্রুবক নিউটন। তো ধর একটা স্প্রিং আছে, এটা হচ্ছে অপ্রসারিত অবস্থা, মানে এটাকে বল প্রয়োগ করিনি। এবার এটাকে আমরা দুটো ভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে x = 0, অপ্রসারিত। এবার কি করলাম? এটাকে আমি টানা বল প্রয়োগ করি। যদি টানি
তাহলে স্প্রিংটা একটু 3 আর 3 8টা করে তো বলি, এরকম হয়ে যাবে, এতটা এসছে ধরো। তাহলে এটা কিছু বেড়ে গেছে, তাহলে এটা প্রসারিত অবস্থা, এইটুকুনি এক্স। এটা কত বল প্রয়োগ করেছি? এফ বল, তাহলে প্রসারিত। আর কি করতে পারি? স্প্রিংটাকে চাপ দিয়ে সংকুচিত করতে পারি, সেরকম যদি করি, ধরো এতটা নিয়ে আসবো, এদিকে বল প্রয়োগ করেছি এফ বল, এদিকে ঠেলেছি ঠেলা বল, এটা টানা বল, এক্ষেত্রে বলটা হচ্ছে ঠেলা, এটা ক্ষেত্রে টান। এইটুকুনি বললাম, এদিকে এক্স, এটা হচ্ছে সংকুচিত অবস্থা। তাহলে এই হচ্ছে ঘটনা, প্রসারিত, অপ্রসারিত, সংকুচিত। এবার কোন স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারিত করতে এফ বল লেগেছে, এক্স পরিমাণ সংকুচিত করতেও কিন্তু একই বল লাগবে, এটা একটা স্প্রিং এর ধর্ম। তো এক্স দৈর্ঘ্য প্রসারণের জন্য বা প্রসারণ বা সংকোচনের জন্য যে বলটা লাগলো, টানা বা ঠেলা, এটা যদি একক দৈর্ঘ্যের ক্ষেত্রে বলি, একের জন্য কত, তাহলে হবে সেটা এফ বাই এক্স। তাহলে এক্স দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন করতে প্রযুক্ত বল সমান এফ। সুতরাং একক দৈর্ঘ্য সংকোচন, প্রথম প্রসারণ লিখি, প্রসারণ বা সংকোচন করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকেই বলা হয় স্প্রিংয়ের বল ধ্রুবক। বল ধ্রুবক আমরা কে দিয়ে দিই, তাহলে একক দৈর্ঘ্যের জন্য, তাহলে এক্স পরিমাণ প্রসারণ সংকোচনের জন্য এফ, তাহলে একের জন্য কত হবে? এফ বাই এক্স। তাহলে বল ধ্রুবক চলে এলো, কে সমান চলে এলো এফ বাই এক্স। মানে একক তাহলে কি হবে? নিউটন পার মিটার, তাহলে একক হবে নিউটন মিটার ইনভার্স, এসআই তে। সিজিএস এ হবে ডাইন, লিখছি না, আর সিজিএস এ হবে ডাইন সেন্টিমিটার, মানে নিউটন পার মিটার বা ডাইন পার সেন্টিমিটার। এই হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে একক পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের জন্য যে পরিমাণ বলের প্রয়োজন হলো, সেটাই হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। এরপর একটা আমরা অঙ্ক করব, 3.14 মিটার দীর্ঘ এবং 2 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 1 মিলিমিটার বৃদ্ধি করতে কত ভার ঝোলাতে হবে। তো আমাদের এখানে আমরা কি জানি, এরকম একটা তার এখানে যদি ঝুলিয়ে দিই, তাহলে এম ভর ঝুলিয়ে দিয়েছি, তাহলে প্রসারণ হয়েছে স্মল এল, প্রকৃত দৈর্ঘ্য ক্যাপিটাল এল। কি কি দেওয়া আছে? প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে 3.14 মিটার। আচ্ছা, ব্যাস বলা আছে 2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 1 মিলিমিটার, মানে 10⁻³ মিটার। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল বলেছে 1 মিলিমিটার, দৈর্ঘ্য এতটা বৃদ্ধি, স্মল এল হলো দৈর্ঘ্য বৃদ্ধি 10⁻³ মিটার। আচ্ছা, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে কত ভার ঝোলাতে হবে, কত ভার? এম বার করতে হবে। আচ্ছা, এই তো আমাদের ইয়ং গুণাঙ্কের সূত্র কি?
ইয়ং গুণাঙ্ক মানে আমরা জানি, আমি এখানটায় লিখি, ইয়ং গুণাঙ্ক জানি mg ক্যাপিটাল L বাই পাই r স্কয়ার স্মল l। এটা সূত্র আমাদের mg ক্যাপিটাল L বাই পাই r স্কয়ার স্মল l। তাহলে m কত, m টা বার করতে হবে। তাহলে y পায়ের মান কত, আচ্ছা মানগুলো বসিয়ে দিই। আচ্ছা তাহলে m বার করছি, y কত 2 × 10⁻11, পায়ের মান কত 3.14, আশা করি জানো। r স্কয়ার করলে কত হবে 10⁻⁻6। আচ্ছা l কত, স্মল l টা 10⁻³ বাই g কত 9.8 আর l কত 3.14। এইগুলো আমাদের হিসেব। তাহলে এখান থেকে 3.14 কেটে গেল, তাহলে 2 × 10⁻, এখানে হিসাব করে নিই। দেখো এটা হচ্ছে 11, এটা হচ্ছে -9, তাহলে 10⁻+2 করে থাকলো বাই 9.8 এত কেজি। তাহলে 200 বাই 9.8 কেজি কত আসছে, আমি একটু রাফলি হিসাব করে নিই, ওই 20 কেজি মতন আসবে, 21 কেজি। 200 ভাগ 9.8 20.4 কেজি, 20.4 কেজি। কেজি ওয়েট লিখবে, ভার বলেছে, তাহলে 20.4 কেজি ওয়েট ভার ঝোলাতে হবে। বোঝা গেল তাহলে কি করে আমরা অঙ্কটা করলাম। অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এইভাবে আমরা ইয়ং গুণাঙ্কের অঙ্কগুলো করতে পারি। এরপর একটা অঙ্ক দেখব। একটি ইস্পাতের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ সেমি, এর দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বলের প্রয়োজন? তো আমরা বললাম একটা তার আছে, ধরো এই যার দৈর্ঘ্য l, এখানে একটা F বল প্রয়োগ করেছি, বল বলেছে তাহলে mg এর বসাবো, বলের জায়গায় F বসিয়ে দেবো। mg টা কত বল ধরে বলেছে, কত ভার বলেনি, ভার বলার বসালে চাইতে গেলে mg, আর বল বলে F টাই বার করতে হবে। তাহলে দৈর্ঘ্য কতটা হয়েছে, দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে এটা কত 2l। তাহলে প্রসারণ কতটা হলো, স্মল l টা তাহলে কত ক্যাপিটাল L, 2l মাইনাস l, আগে দৈর্ঘ্য ছিল l, বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করে দ্বিগুণ দৈর্ঘ্য হয়েছে, তাহলে 2l হয়েছে, তাহলে বেড়েছে কতটা, l বেড়েছে। আচ্ছা আর তো সবকিছু দেওয়া আছে, তাহলে বলটা কত, তাহলে ইয়ং গুণাঙ্ক মানে কি fl বাই a স্মল l। কি করে, ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন, পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, বিকৃতি হচ্ছে স্মল l বাই ক্যাপিটাল L, তাই হলো f ইনটু ক্যাপিটাল L a ইনটু স্মল l। তাহলে মানগুলো বসাই, f টা বার করতে হবে। l কত, l a কত দিয়েছে 1, ইয়ং গুণাঙ্ক দিয়েছে কত 2 × 10⁻12। এটা ডাইনে আছে, এটা সেমিতে আছে, তাহলে দুটোতে আমরা সিজিএস এ বসিয়ে দিলাম। আর l টাও l, l টা সমান কেন l হলো বলেছি, বোঝা গেছে, দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়েছে। তাহলে প্রসারণ যদি প্রথমে 100 সেমি থাকে দৈর্ঘ্য, পরে ওটা হবে 200 সেমি, তাহলে বৃদ্ধি কত হলো 100 সেমি। তাহলে এই দুটো l কেটে গেল, তাহলে f চলে এলো 2 × 10⁻12 ডাইন। তাহলে কত বল প্রয়োগ করতে হবে, 2 × 10⁻12 ডাইন বল আমাদের প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা, এরকম ধরনের অঙ্কগুলো আমাদের দেখতে হবে। লাস্ট একটা প্রশ্ন, এটা দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব। একটি স্প্রিং এর বল ধ্রুবক কে, স্প্রিং আছে, স্প্রিং এর বল ধ্রুবক কে বলে দিয়েছে, কে মানে হচ্ছে f/x। এখানে যদি আমরা f বল প্রয়োগ করি, স্প্রিং এ যদি প্রসারণ হয় x, তাহলে বল ধ্রুবকটা কত হলো, এটার বল ধ্রুবক কে, মানে স্প্রিং এর বল ধ্রুবক কে মানে কি, যদি একটা f বল প্রয়োগ করি তার যদি প্রসারণ x হয়, তাহলে কে হবে হচ্ছে f/x। এবার এটাকে দুটো সমান ভাগে ভাগ করব, তাহলে ভাগগুলো কেমন হবে, এটা একটা দুটো ভাগ করে দিয়েছি সমান ভাগে, কেটে মাঝখান থেকে দুটো। তাহলে এই ক্ষেত্রে যদি f বল প্রয়োগ করি, তাহলে এটা যদি x বাড়ে,
তাহলে এই ক্ষেত্রে বাড়বে কত x/2, দুটো যেহেতু সমান তাহলে এটাও x/2 বাড়বে, দুটো জুড়ে তো x বেড়েছিল যেহেতু সমানভাবে কেটেছি। তাহলে এইখানে এই প্রথম স্প্রিংটাকে গোটা স্প্রিংটাকে বল প্রয়োগ করলে যদি x পরিমাণ বৃদ্ধি পায় তাহলে x সমান হচ্ছে kx, আর অর্ধেক যেহেতু করেছি তাহলে এখানে পরিমাণ বল প্রয়োগ করলে বললাম ধরো k ড্যাশ, এটারও k ড্যাশ, যেহেতু সমান তাই প্রত্যেকটা অংশের বল ধ্রুবক সমান হবে, অসম হলে আলাদা হতো। তো এর যদি k হয় তাহলে এর ক্ষেত্রে যদি x বাড়ে যেহেতু এটা অর্ধেক তাহলে বৃদ্ধিটা অর্ধেক হবে, তাহলে এর ক্ষেত্রে তাহলে কত f সমান k ড্যাশ x/2, তাহলে আগে এটার ক্ষেত্রে f সমান কত kx হতে f এর মানটা কত kx k x/2, তাহলে k ড্যাশটা চলে আসছে কত 2k। তাহলে একটা স্প্রিংকে যদি আমরা ভাগ করি তাহলে যতগুলো অংশে ভাগ করব বল ধ্রুবকটা তত গুণ হয়ে যাবে, ঠিক আছে। একটা স্প্রিংকে এখানে আমরা দুটো অংশে ভাগ করেছি, তাই গোটা স্প্রিং এর বল ধ্রুবক যদি k হয় তাহলে দুটো অংশ ভাগ করলে প্রত্যেকটা হবে 2k করে, যদি তিনটে ভাগ করতাম তাহলে কত করে হতো 3k করে হতো, ঠিক আছে। তো তোমাদের যেটা কাজ চ্যাপ্টারটা ভালো করে রিভিশন দাও, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে, আর তোমরা এই ধরনের অঙ্কগুলো যেগুলো করালাম তোমরা চেষ্টা করতে থাকো। এরপরে আমরা নতুন অধ্যায় শুরু করবো, এরপরে তখন দেখা যাবে কোনটা করা যায়। তো তোমরা প্রবলেমগুলো দেখো ভালো করে বুঝে নতুন ধরনের অঙ্কগুলো বই থেকে তোমাদের যে উদাহরণ দেওয়া আছে বা বইতে যে অনুশীলনী আছে সেই অঙ্কগুলো তোমরা একটু চেষ্টা করে দেখো, ঠিক আছে। তো আজকের আলোচনা এখানেই শেষ করে দিলাম, সবাই মন দিয়ে পড়াশোনা করো আর ভালো করে বিষয়গুলো দেখে নাও এবং শিখে নেওয়ার চেষ্টা করো।